আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেকেন্ড টাইমে আমি কিভাবে প্রত্যেকটা জায়গায় যেগুলোতে পরীক্ষা দিয়েছি টপ রেজাল্ট করলাম, স্ট্র্যাটেজিগুলো কি, থিঙ্কিং লেভেল কেমন ছিল এবং আমার ওই সময়গুলোর যেই প্রতিবন্ধকতাগুলোর সাথে আমি কিভাবে ডিল করছি এই প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করব। এবং তোমরা যারা এই মুহূর্তে অ্যাডমিশনের যে প্যারায় আসো কিংবা অ্যাডমিশনের যে একটা জোনে পড়ে আসো, হতাশ হয়ে আসো এবং অন্যান্য জায়গায় চান্স পাও নাই এবং আশানুর ফলাফল পাও নাই, তারা ডেফিনেটলি এটাতে ডিলিট করতে পারবা। বিকজ তুমি যখন তোমারই অপোজিটের একজন মানুষকে দেখো যে কিনা তোমার অবস্থান থেকেই উঠে আসছে, সো ওই জায়গাটাতে তোমার কনফিডেন্ট লেভেলটা ডেফিনেটলি অন্যদের তুলনায় এই জায়গাটাতে বেশি বাড়বে, তাই না? সো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। ডেফিনেটলি এটা একটা টপ নচ সাবজেক্ট সারা বাংলাদেশে। সো এই যে একটা টপ রেজাল্ট করার পেছনে আসলে ডেফিনেটলি একটা লম্বা কাহিনী আছে এবং আমার সেকেন্ড টাইম হওয়ার যে ব্যাপারটা এটা নিয়ে আমি অনেকবারই আমার চ্যানেলে আলোচনা করছি। সো তোমরা আমার পপুলার হওয়ার যে ভিডিওগুলো আছে এগুলো দেখলেই বুঝতে পারবা। সো সেকেন্ড টাইমার হওয়ার পেছনের গল্পটা আজকে না বলি, ওইটা তো অলরেডি বলছি অনেকগুলোতে। সো আজকে আমি বলবো যে আমার স্ট্র্যাটেজিগুলো কেমন ছিল সেকেন্ড টাইমের এবং আমি আসলে নিজেকে কীভাবে ইমপ্রুভমেন্ট করলাম এবং কীভাবে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইলাম। হ্যাঁ, সো সেকেন্ড টাইমে আমার সবথেকে বড় হাতিয়ার কী ছিল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, সেটা হলো ডেফিনেটলি হচ্ছে কনফিডেন্ট। এই কনফিডেন্টটাকে আবার ওভার কনফিডেন্ট হিসেবে ডিফাইন করিও না। কনফিডেন্ট কেন? দেখো, আমি ফার্স্ট টাইমে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের পড়াশোনা করছি এবং আমি এসএসসি লেভেল থেকে প্রত্যেকটা জায়গাতে ভালো একটা রেজাল্ট করতেছিলাম। যেমন এসএসসিতে আমি খুবই অন অ্যান এভারেজ স্টুডেন্ট, বিলো এভারেজ বলা যায় কিছু ক্ষেত্রে। সো আমি জানি যে আমাকে কিছু একটা অর্জন করতে হলে ডেফিনেটলি হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে অর্জন করতে হবে। একজনে যদি 10 ঘন্টা কাজ করে আমাকে 20 ঘন্টা কাজ করে হলেও ওইটা অর্জন করতে হবে। সো সেই জায়গাটা থেকে আমি এসএসসিতে গ্রামের একটা স্কুল থেকে আমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করে দেন কলেজে ভর্তি হই। কলেজে অনেক স্ট্রাগল করি পড়াশোনা নিয়ে, দেন ওইখান থেকে A+ আসে এইচএসসিতেও, দেন A+ আসা এবং এই যে অ্যাডমিশন যেই পিরিয়ডটা এটার সাথে নিজেকে খাপ খাওয়ানো, দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি একটু ভালোই প্যারার মধ্যে পড়ে গেছিলাম। আমি বুয়েটের পিলিতে টিকছিলাম, তোমাদের গেতারতে জানিয়ে রাখি। সো আমার প্রিপারেশনটা ছিল ইঞ্জিনিয়ারিং বেসড এবং আমি রুয়েট কুয়েট চুয়েটে বসতে পারি নাই, পরীক্ষার জন্য এলিজিবল হই নাই, কারণ আমাদের সময় রুয়েট কুয়েট চুয়েট বলছিল যে ইংলিশে A+ লাগবে। সো আনফর্চুনেটলি আমার এইচএসসিতে ইংলিশ আসে নাই। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি ভর্তি পরীক্ষায় বসতে পারি নাই। এই যে একটা বাংলাদেশের বাজে সিস্টেম, এই সিস্টেমটার কারণেই আমি বলবো যে আমি আমার মেধার ফার্স্ট টাইমে আমার মেধার প্রাপ্য মূল্যটুকু পাই নাই। তোমরা হয়তো অনেকেই আসো এরকম যে যথেষ্ট পরিমাণ মেধা আছে তোমাদের, যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছো তোমরা, হয়তোবা তোমার সাথেরই একজন যে তোমার থেকে কম মেধাবী কিংবা কম পরিশ্রম করছে, সে তোমার থেকে ভালো জায়গায় চলে গেছে জাস্ট বিকজ অফ সে পরীক্ষায় বসতে পারছে, তুমি পারো নাই। তো এই যে একটা ইনজাস্টিস, এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ব্যাপার, যেটা আমার সাথেও ঘটছে, অনেকের সাথে ঘটবে সামনে। সো যাই হোক, তো আমি আমার কনফিডেন্টটাকে হুপলেস করি নাই কখনো, কারণ আমার কনফিডেন্ট এটা ছিল যে আমি ভালো পড়াশোনা করছি অ্যান্ড আই ডিজার্ভ গুড। আমি ফার্স্ট টাইমে কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, সেকে, ঠিক আছে, আমাদের সিলেটে এটা অবস্থিত, সিলেটে ছিল বিধায় একটাতে ভর্তি হয়ে থাকা উচিত বলে আমি এটাতে ভর্তি ছিলাম। সো এটা কিন্তু আমার অনেক ভালো একটা স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে। কীভাবে খেয়াল করো, আমি যখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেলাম তখন আমার কিন্তু মাথা গুজার জন্য একটা জায়গায় আমি পাইছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি যখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাই নাই এর আগে পর্যন্ত কিন্তু আমার একটা ভিতরে ডিপ্রেশন কাজ করতেছিল যে এত পড়াশোনা করলাম, এত হার্ডওয়ার্কিং করলাম, আমার কোনো পরিচয়ই আমি বলতে পারতেছি না মানুষজনকে। এবং আমার পরিবেশটা এমন ছিল যে সবাই আমার দিকে একটা প্রত্যাশার চোখে তাকায় থাকতো সবসময় যে এই ছেলেটা ভালো কিছু করবে। এবং আমি তোমাদেরকে এটা বলি যে আমি যখন ফার্স্ট টাইমে ছিলাম তখন ওই যে উদ্বাসে ভর্তি ছিলাম, তো উদ্বাসের যে উইকলি পরীক্ষাগুলো দিতাম ওগুলোতে খুব ভালো রেজাল্ট করতাম। তো হঠাৎ করে যখন ভালো রেজাল্ট করা শুরু করছি তখন এটা মানুষকে জানানোর একটা সুপ্ত ইচ্ছা ছিল। সো আমি কিন্তু ওই রেজাল্টগুলা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে স্টোরি দিতাম যে আমি এততম হয়েছি। সো এই জায়গাটা থেকে মানুষের একটা প্রত্যাশা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যে এই ছেলেটা বুয়েটে একটা ভালো রেজাল্ট করবে। সো যেহেতু বুয়েটে আমার রেজাল্টটা আসে নাই, আমি কিন্তু প্রিলি পর্যন্ত টিকছিলাম, রিটেনে হয় নাই। সো আমার কিন্তু হাতে আর কোনো কিছুই খোলা থাকলো না, কারণ আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং। মাথায় রাখো, আমার প্রিপারেশন ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকার কারণে আমার কিন্তু ভার্সিটি ইউনিটের প্রিপারেশন কখনোই নেওয়া হয় নাই, বুঝছো? এই 36 সেকেন্ডে একটা প্রবলেম সলভ করার ব্যাপারটুকু আমার কাছে কখনোই পছন্দনীয় ছিল না, বরং একটা ক্যালকুলেটর নিয়ে একটা প্রবলেম আমি সুন্দর মতো সলভ করে ক্যালকুলেটর ইউজ করে আমি সলভ করবো, এটাতেই আমি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সো সেই জায়গাটাতে আমি শুধুমাত্র বুয়েট ছাড়া এই যে আমি স্কিলটা অর্জন করলাম ক্যালকুলেটর বেসড, রিটেন বেসড, এটা আর কোথাও অ্যাপ্লাই করতে পারলাম না। সো এই যে একটা গ্যাপ থাকলো,
এই যে মানুষজন আমাকে না বোঝার একটা পরিস্থিতি তৈরি হলো, যে সবাই বলতেছিল এই ছেলেটা পড়াশোনা করে নাই। হ্যাঁ, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আমি গ্রাম থেকে শহরে আসা। সো এখানে আমার আম্মু আমাকে টাকা পয়সা দেওয়ার যে বিষয়টা, সো সবাই কিন্তু এটা ভালো চোখে দেখে নাই। সবাই এরকম বলতেছিল যে টাকা পয়সা খরচ করে তো খুব তো শহরে যে পড়াশোনা করছো, তো তোমার রেজাল্ট কি বাবা, তুমি তো রেজাল্ট ভালো করো নাই, তোমার তো অমুক ফ্রেন্ড যে কিনা এসএসসি তো A+ পায় নাই, এইচএসসি তো A+ পায় নাই, সে তো অমুক ইউনিভার্সিটিতে পড়তেছিল, একটা লো লেভেলের ইউনিভার্সিটিতে সে পড়তেছিল। বাট আমি কিন্তু ওই পরিচয় কিন্তু আমার তৈরি তখনও হয় নাই, বুঝছো। আমি আমার অবস্থানটা যদি তোমাদেরকে একটু দেখাই, আমি কিন্তু তোমার প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে আমার জিএসটিতে মার্ক ছিল 39.25, আমাদের সময় প্রথম জিএসটি শুরু হয়, এবং মেতে আমার মার্ক হয় হচ্ছে 1.25, বুঝছো। এই হচ্ছে আমার পরিস্থিতি ছিল ফার্স্ট টাইমে, কারণ স্বাভাবিক আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, আমি কিন্তু কখনোই ভার্সিটি ইউনিটে প্রিপারেশন নেই নাই, এবং আমি কোথাও অ্যাপ্লাইও করি নাই। আর ডিউর ক্ষেত্রে যদি বলি, ডিউতে আমার মার্ক ছিল 68, মেতে 0, সেইবার হচ্ছে 70-তে ফিজিক্স পাইছিল মানুষজন ডিউতে। কেন ম্যাথও 0? কারণ আমি হচ্ছে সেট করে ভুল করে দিয়ে আসছিলাম, আমি ম্যাথ দাগাইছি কিন্তু উপরে বৃত্ত ওরাট করি নাই, মরার উপরে খাড়ার গা, বুঝছো। তখন আমি হুপলেস হয়ে গেছি, পুরোটাই ডিপ্রেস, ট্রমাটাইজড। ওইটার ইফেক্টটা হচ্ছে আমার এই জিএসটিতে এসে পড়ছিল। এখন তো ভার্সিটি ইউনিটের ওইভাবে প্রিপারেশন ছিল না, আরও হচ্ছে এগুলো ট্রমাটাইজড হওয়ার কারণে আমি বাকিগুলো তো খারাপ করতেছিলাম। আর গ্রামে থাকার কারণে, তখন তো আমাদের করোনা ছিল, গ্রামে থাকার কারণে আমি হচ্ছে বুয়েট, ডিইউ, জিএসটি ছাড়া আর কোথাও অ্যাপ্লাই করতে পারিনি। মানে আমি জানি না যে বাকিগুলোতে অ্যাপ্লাই করতে হয়, কারণ আমার ওভার কনফিডেন্ট ছিল, শুরুতে ওভার কনফিডেন্ট ছিল যে আমি বুয়েটে চান্স পাবোই, অথবা রুয়েট কোয়েটচুয়েটে আমি বসতে পারবো। কিন্তু শেষ মুহূর্তে এসে রুয়েট কোয়েটচুয়েট বললো কি যে বাবা তুমি বসতে পারবা না পরীক্ষার হলে। সো এই হচ্ছে আমার কন্ডিশন, বুঝাইলাম তোমাদেরকে। সো এরকম কন্ডিশনে থেকে আসলে অনেকটা কি বলা যায়, পৃথিবীটা যে একটা জটিল একটা জায়গা, এটা আমাকে কিন্তু হারে হারে টের পাওয়া লাগছে। সো এই টের পাওয়ার জায়গা থেকে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার পরে এই একটা জিনিস আমার ভিতরে কাজ করতেছিল যে আই এম কনফিডেন্ট এনাফ বিকজ অফ মাই হার্ড ওয়ার্কিং। আমি কিন্তু এত যে হার্ড ওয়ার্কিং করছি, এটার উপরে বেসড করে থিঙ্ক করলাম যে আমি সেকেন্ড টাইম দিব। হ্যাঁ, আমার কনফিডেন্ট থেকেই আমি চিন্তা করলাম যে আমি সেকেন্ড টাইম দিব। এবং আমি এটাও বলবো না যে আমি সেকেন্ড টাইমে পড়াশোনা করি না একদম, এটা আমি বলবো না। আমি পড়াশোনা করছি কি নিয়ে, এই যে আমার ভার্সিটি ইউনিটের পড়াশোনা আমি করছি। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনা থেকে আমাকে ডাইভার্ট করতে হয়েছে ভার্সিটি ইউনিটের মতো করে পড়াশোনায়। আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করা শুরু করছি। সেকেন্ড টাইমে যদি আমাকে কেউ বলে কি করছেন আপনি, আমি জাস্ট প্রবলেম সলভিং করছি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি, অ্যানালাইসিস করছি, প্রচুর এক্সাম দিছি। সো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো, আমি আবারও বলে দিচ্ছি, সেকেন্ড টাইমের আছো কিংবা যারা এখনও কোথাও চান্স পাও নাই, ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো এবং প্রচুর এক্সাম দাও, নিজের উইকনেস খুঁজে বাইর করো। অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি আমাদের ভার্সিটি সুপার 100 কোর্সটা নিতে পারো, যেখানে 700+ স্টুডেন্ট ভর্তি আছে এবং এখানের প্রায় 70% স্টুডেন্ট সেকেন্ড টাইমার। এটার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, আচ্ছা, কোর্স ফি মাত্র 440 টাকা এটার দাম, ঠিক আছে, এক্সাম সহ। সো যাই হোক, এই কনফিডেন্ট থেকে আমি চিন্তা করলাম আমি পরীক্ষা দিব। শেষ মুহূর্তে একটা ভাই আমাকে একটা বই দিল, আমার মেসে যে ভাই ছিলেন ওই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবো আমি। ইউসিসির একটা বই ধরাই দিল আমাকে, যেখানে বিগত বছরের কোয়েশ্চেন ছিল বিজ্ঞান প্রযুক্তি ইউনিটের। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বই আমাকে ধরাই দিল। দেন আমি ওইখান থেকে বিভিন্ন জায়গায় এক্সাম বেচে ভর্তি হইলাম অ্যান্ড সলভ করা শুরু করলাম। এবং আমার তো কনসেপ্ট একদম ক্লিয়ার ছিল, এবং আমি তার উপর টিউশন পড়াইতাম প্রচুর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে থাকা অবস্থায়। সো আমার কিন্তু কষ্ট করতে হয় নাই, জাস্ট আমাকে উইকনেসগুলো নিয়ে কাজ করতে হয়েছে, এবং ওইটাই আমার আসলে ট্রিক করছে। তো রেজাল্ট কি, আমি কিন্তু সব জায়গায় চান্স পাইছি যেগুলোতে পরীক্ষা দিছি। আমি হচ্ছে তোমার জেইউ ডি ইউনিটে পরীক্ষা দিছি, ওখানে ভালো রেজাল্ট আসে। তারপর হচ্ছে আরইউতে আমার হচ্ছে জিইবি আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর সাস্টে হচ্ছে আমি টপ একটা রেজাল্টে চলে আসি। এই তিনটাতেই পরীক্ষা দিছি, তিনটাতেই আমার টপ নচ রেজাল্ট আসে, এবং সাস্টে হচ্ছে সব থেকে ভালো রেজাল্ট হয়, ভালো ইঞ্জিনিয়ারিং পাই, যেটা টপ মোস্ট ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে, আইপি। এবং এটার প্রতি একটা ফ্যাসিনেশন আমার ছিল, দেড়শো আমি সাস্টে ভর্তি হয়ে গেছি। ওকে, সো এই ছিল আমার সংক্ষেপে সেকেন্ড টাইমের কাহিনী। সো আমি তোমাদেরকে বলবো যে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ কিংবা যারা সেকেন্ড টাইমের হয়ে যাবা সামনে, একটা জিনিস মাথায় রাখো যে তোমার যে রিজিক অথবা তোমার যে ডেস্টিনেশন, সেটা কোথায় তুমি নিজেও জানো না, আমরা কেউই জানি না, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। শুধুমাত্র তোমাকে কাজটুকু করে যেতে হবে। আমি যদি ওই সময় ডিসিশন না নিতাম কনফিডেন্ট নিয়ে, আমি কিন্তু বাসায়ও জানাইছিলাম না তখন যে আমি সেকেন্ড টাইম দিব। আমি কনফিডেন্ট নিয়ে আমার হার্ডওয়ার্কিংয়ের উপর বেসড করে আমি যে সেকেন্ড টাইমের একটা চিন্তা করছি, তাই জন্যই তো আজকে এই জায়গায় আসছি আমি, তাই না? হয়তো তোমরা আমাকে দেখতেও পাইতা না যদি না আমি সেকেন্ড টাইম পরীক্ষা না দিতাম। সো রিজিক কার কখন কোথায় আছে আমরা জানি না, বাট রিজিক যেটা আছে ওইটা না পাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে ইসলাম, এটা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছেন। এবং হার্ডওয়ার্কিং যদি করে যাও, হাল যদি তুমি না ছাড়ো, তুমি যদি হালটা ধরে থাকো,
তাহলে কিনারায় তুমি একবার পৌঁছানোর সম্ভাবনা থাকবে। আর হাল যদি ছেড়ে দাও, মাঝপথে তোমার ডুবে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো তুমি যেহেতু মরার উপর আছো এখন, তাহলে মরার উপরেই তুমি বেঁচে থাকো। দেখো না কোথাও যায় তোমার কিনারা লাগে কিনা। কিনারা লাগার জন্য এগ্রিগুচ্ছ জিএসটির কোর্সে ভর্তি হয়ে যাও আমার। তোমার এই কিনারা লাগানোর দায়িত্বে আমি তোমাকে ডেফিনেটলি অনেক বেশি হেল্প করবো বলে আমি আশা রাখতেছি। কারণ আমাদের এখানে কোর্স করে কেউ আশাহত হয় নাই। হিউজ পরিমাণ জিএসটি বলো, সাস ডিমার্স কোর্স বলো, প্রত্যেকটা জায়গায় চান্স পাইছে এবং টপ রেজাল্ট করছে। টপ 200, টপ 300, টপ 500-র ভিতরে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে শুধুমাত্র ক্র্যাশ কোর্স করে, অ্যানালাইসিস ক্লাসগুলো করে। ক্লাসের ডিউরেশন কম, অনলাইন প্রিসাইজ এক্সাম সহ। এখানকার উপরে আমি মনে করি না যে তুমি অল্প টাকায় এর থেকে ভালো আর কোথাও কিছু পাবা বলে। ডেমো ক্লাস দেওয়া থাকবে, দেখে শুনে বুঝে ভর্তি হয়ে যায়। আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপেও যুক্ত হয়ে যায় ফ্রি ক্লাসের জন্য। সো আমার এই কাহিনীগুলো তোমাদের কাছে কেমন লাগছে এটা একটু জানাও, যদিও এগুলো অনেক আগেও বলছি ডিটেলসে, বাট একটু জানাও আমাকে কমেন্ট করে। আল্লাহ হাফেজ।